দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় থ্যালাসেমিয়া, এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোরশেদ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ আপনাকে। আমরা আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব থ্যালাসেমিয়া নিয়ে, এবং থ্যালাসেমিয়া নিয়ে কিন্তু নানান ধরনের ধারণা রয়েছে। যে কেউ কেউ চিন্তা করেন আত্মীয়দের মধ্যে যদি বিয়ে হয় তাহলে থ্যালাসেমিয়া হতে পারে, বা বাবা মায়ের দুইজনের মধ্যে যদি একই রক্ত গ্রুপ থাকে তখনও থ্যালাসেমিয়া হতে পারে, এমনটাই অনেক ধারণা রয়েছে। আর সেই সকল ধারণাগুলি আমরা একটু পরিষ্কার করতে চাই। প্রথমে আমরা একটু জানতে চাই আসলে থ্যালাসেমিয়া রোগটা কিভাবে হয়ে থাকে। থ্যালাসেমিয়া একটা রক্ত রোগ, যেখানে আসলে রক্তের রেড সেল লোহিত কণিকাগুলো ভেঙে যায়, যার ফলে রক্তশূন্যতা হয়। তো এটা হয় বংশগতভাবে, অর্থাৎ বাবা এবং মা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকেন তাহলে কোনো কোনো সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে। সব সন্তান কিন্তু আক্রান্ত হবে না, কেউ কেউ নর্মালও হবে, কেউ কেউ বাহকও হবে, আর কেউ কেউ আক্রান্ত হতে পারে। তাহলে এটা একটা বংশগত রোগ। শর্ত হচ্ছে বাবা এবং মা দুজনকে কিন্তু বাহক হতে হবে। তো এই যে বংশগত রোগ বংশের মধ্যে দিয়ে ছড়ায়, সেজন্যই এটার প্রতিরোধ করারও যেমন উপায় আছে, তেমনি এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অবদানের কারণে এখন কিন্তু চিকিৎসাটাও সহজ হয়েছে। যদিও বাংলাদেশে বেশ কিছু সমস্যা আছে, যেগুলোর কারণে আমরা ঠিক যে জায়গাটা আমাদের যাওয়া উচিত সে জায়গায় আমরা এখনো যেতে পারছি না। স্যার, আপনি বলছিলেন যে একজন বাহক হতে হবে অবশ্যই। তো বাহকের কথা থেকে মনে পড়লো যে পরিসংখ্যান যেটা বলে আসলে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ বাংলাদেশে এই থ্যালাসেমিয়া রোগের ক্যারিয়ার হিসেবে আছে, এবং রোগী হচ্ছে প্রায় 70,000 থেকে 80,000 বা লক্ষ খানিক প্রায় এই পর্যন্ত আমরা দেখছি পরিসংখ্যানে। তো এখানে এই দুইটা বিষয়ের পার্থক্যটা আমাদের একটু জানার দরকার আছে, যে আসলে ক্যারিয়ার কারা এবং রোগী কারা। তো এই দুটার পার্থক্যটা একটু আমি চাচ্ছি আপনি একটু যেমনটা একটু আগে বলছিলাম, আসলে যখন দুজন ক্যারিয়ার, অর্থাৎ এটা হচ্ছে কি, হিমোগ্লোবিনটা যে এক ধরনের প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, এর মধ্যে যদি একটা মিউটেশন হয় তাহলে নর্মাল হিমোগ্লোবিনটা নর্মাল থাকে না, এটা কখনো কখনো এটা পরিবর্তিত হয়ে থ্যালাসেমিয়া জিন বা থ্যালাসেমিয়ার হিমোগ্লোবিন হয়ে যায়। তো এই যে থ্যালাসেমিয়ার হিমোগ্লোবিন যখন একজনের হয় তখন সে বাহক হয়। আর এটা কিভাবে হয়, ওই যে তার বাবা মা, অর্থাৎ এটা বংশগতভাবে হয়ে এসছে। এবং যে সমস্ত অঞ্চলে ম্যালেরিয়া প্রাদুর্ভাব আছে তাদের ওই সব অঞ্চলে এটা বেশি হয়, সুতরাং ম্যালেরিয়ার সাথে এটার একটা সম্পর্ক হয়তো বা আছে। কিন্তু যখন একজন বাহক, অর্থাৎ তার হিমোগ্লোবিনের জিনের মধ্যে পরিবর্তন আছে, সে আরেকজন বাহককে বিয়ে করে, তখন সন্তান যে হয় সে যদি বাবা থেকেও ওই ডিফেক্টিভ হিমোগ্লোবিনেরটা পেয়ে থাকে এবং মা থেকে ওই হিমোগ্লোবিনের জিনটা পেয়ে থাকে, তাহলে এই দুটো মিলে গিয়ে হয় রোগী। যেটা বলছিলাম যে, কিন্তু যদি সে শুধু বাবা থেকে পায় এবং মা থেকে না পায়, অথবা মা থেকে পায় বাবা থেকে না পায়, তাহলে সে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনাটা তার খুব একটা থাকে না। আচ্ছা, এবার এখানে একটা বিষয় জানতে চাই, যে বাহক সে আসলে কি করে বুঝবে যে সে থ্যালাসেমিয়ার বাহক? আসলে এটা কিছুতেই অনেক সময়ই এটা বোঝা সম্ভব না যতক্ষণ পর্যন্ত রক্ত পরীক্ষা করা না হয়। যেমন আমরা অনেকেই জানি যে অমিতাভ বচ্চন সে একজন থ্যালাসেমিয়া বাহক, কিন্তু তাকে দেখে কি বোঝার উপায় আছে যে সে বহন করছে এটা? ঠিক তেমনি জিনেদান এবং আরো অনেক লোক আছে সমাজে যারা একেবারেই স্বাভাবিক, তারা সবাই অনেকেই বাহক, কিন্তু যখন এই বাহকটাই আর কোনো বাহককে বিয়ে করে, যদি অমিতাভ বচ্চন তার স্ত্রী সেও বাহক হতো, তাহলে তাদের কোনো সন্তান হয়তো
থ্যালাসেমিয়া হতে পারত। আচ্ছা, ঠিক একজন বাহককে দেখে বোঝার কোনো উপায় নেই, কিন্তু সেই জন্যই আমরা বলি যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করে আপনি জেনে নিন যে আপনি বাহক কিনা। যদি এখান থেকে একটু জানতে চাই তাহলে কি কি পরীক্ষা করতে হবে? যদি হচ্ছে ধরুন যে আত্মীয়দের মধ্যে বিয়ে হলো, রিলেটিভসদের মধ্যে বিয়ে হচ্ছে, তো কি কি পরীক্ষা করে নেবার প্রয়োজন আছে? না, শুধু আত্মীয়দের মধ্যে না, আসলে বাংলাদেশকে আমরা বলি একটা এন্ডেমিক এরিয়া, এখানে থ্যালাসেমিয়া বেশ আছে। সুতরাং এখানে আসলে সবারই মোটামুটিভাবে সিবিসি পরীক্ষাটা প্রথম করতে হয়। সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এটা আজকাল মানে খুব কমনলি করা হয়, নানা রোগ ধরার জন্য এটা করতে হয়। এটা করেই যখন হিমোগ্লোবিনটা দেখা যায় একটু কমের দিকে আছে, এবং এরপর যখন আমরা এমসিভি, এমসিএইচ এগুলো অটোমেটিক্যালি কম্পিউটারে এসে যায়, সিবিসি করলেই এটা এসে যায়। যখন আমি দেখি যে এমসিভিটাও একটু কম আছে, এমসিএইচটাও কম আছে, এগুলো ডাক্তারই বুঝবে আর কি, যে হ্যাঁ এটা তার মানে এটার 2-3টা পসিবিলিটি আছে। যদি এরকমটা থাকে তাহলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামে একটা টেস্ট করতে হয়। এই টেস্টটা করলেই মোটামুটিভাবে 95% আমরা নিশ্চিত হতে পারি যে ও বাহক কিনা অথবা এই অসুখটা আছে কিনা। স্যার, থ্যালাসেমিয়া নিয়ে আপনার কাছে আমাদের আরো অনেক প্রশ্ন আছে, আরো অনেক জিজ্ঞাসা আছে, তবে সময় হচ্ছে আমাদের একটা বিরতির, তারপর আবার ফিরবো আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা আজ কথা বলছি থ্যালাসেমিয়া নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য সাথে আছেন থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদ। স্যার, আমরা কথা বলছিলাম থ্যালাসেমিয়া নিয়ে। এবার যে প্রশ্নটি করতে চাই, ধরুন কোনো দম্পতির হচ্ছে দুজনই ক্যারিয়ার, এবং তারা সেটা বিয়ের পরে জানতে পারছেন যে দুজনই হচ্ছে থ্যালাসেমিয়া রোগের বাহক। সেক্ষেত্রে যখন তারা হচ্ছে সন্তান নিতে চাবেন বা বেবি প্ল্যান করবেন, সেক্ষেত্রে আসলে কিভাবে কি করার প্রয়োজন আছে বা এর প্রতিরোধ ব্যবস্থা কি আছে? হ্যাঁ, যখন দুজনেই বাহক হয় তখন আমরা বলি যে সন্তান অবশ্যই নিতে হবে, কারণ অনলি 25% চান্স হচ্ছে যে তাদের বাচ্চা থ্যালাসেমিয়া হবে। তো সেজন্য বাচ্চা যখন গর্ভে আসে তখনই আমরা বলি যে 3 মাস পার হওয়ার আগেই তারা যেন ভ্রূণ পরীক্ষা করে। এটাকে আমরা প্রি ন্যাটাল টেস্ট বলি। এই টেস্টটা করে জানা যায় যে ওই ভ্রূণ, ওই যে অনাগত মানে যে শিশু আসবে সে শিশুর থ্যালাসেমিয়া আছে কিনা। যদি ধরা পড়ে যে থ্যালাসেমিয়া আছে, তাহলে আমরা বলি যে 3 মাস বয়সের মধ্যে, যেটা আমাদের ধর্মীয় দৃষ্টিতেও অনুমোদিত, যে সেই বাচ্চাকে আসলে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া। তো এই 3 মাস যখন পার হয়ে যায়, এরপরে আসলে বাচ্চা নষ্ট করা এটা মেডিকেলিও রিস্কি হয়, এবং আসলে ধর্মীয় দৃষ্টিতে কোনো, অর্থাৎ আমরা বলতে পারি যে 25 মানে লাইক 25% হচ্ছে এখানে একটা চান্সেস যে বাকি বাচ্চাগুলো, যে বাচ্চাটা আসবে তার থ্যালাসেমিয়া হওয়ার একটা সম্ভাবনা আছে, বাট একটা হিউজ নাম্বার অফ পিপল 75% হচ্ছে কিন্তু এখানে একটা পজিটিভ দিক আছে যে নাও হতে পারে। সেইভাবে আমাদের আচ্ছা, আমরা তো এতক্ষণ স্যার তাহলে কথা বললাম প্রতিরোধ ব্যবস্থা নিয়ে, এবার একটু কথা বলতে চাই চিকিৎসা নিয়ে। যে বাচ্চাগুলো বা যাদের থ্যালাসেমিয়া আছে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় রক্ত নিয়ে হচ্ছে সবার একটা চিন্তা থাকে যে প্রতি মাসে হয়তো রক্ত দিতে হবে বা কিছুদিন পর পর রক্ত দিতে হবে। তো কোন রোগীর ক্ষেত্রে আসলে রক্তটা কখন দিতে হয়? আসলে দেখুন, রক্তদানটাই হচ্ছে থ্যালাসেমিয়া, মানে রক্ত গ্রহণ করাটাই হচ্ছে থ্যালাসেমিয়ার মূল চিকিৎসা, এতে কোনো সন্দেহ নেই। সারা উন্নত বিশ্বে এটাই হচ্ছে চিকিৎসা, যে তাদেরকে প্রয়োজনের সময় রক্ত নিতে হবে। এখানে সমস্যাটা হচ্ছে, মানে যেটা আমি আলোচনার শুরুতে বলছিলাম, যে বাংলাদেশে একটা সমস্যা আছে। সেটা হলো উন্নত বিশ্বে এই ব্লাড জোগাড় করাটা ব্লাড ব্যাংকের দায়িত্ব। ব্লাড ব্যাংক মানে সরকার দায়িত্ব নিয়ে নেয় রোগীদের সেবার, এবং কোনো রোগীর যদি রক্তের প্রয়োজন হয় সেটা ব্লাড ব্যাংকই জোগাড় করবে। ইউরোপের দেশগুলো এমনকি বাইরে থেকেও তারা রক্ত জোগাড় করে তাদের রোগীদের জন্য। এখন আমাদের দেশের সমস্যাটা হচ্ছে রোগীকে যেন ভিক্ষা করতে হয়, আমরা এই রোগীদেরকে ভিক্ষুক বানিয়ে দিচ্ছি। এটা মানে আমার জাতিগতভাবে এটা আমাদের একটা অত্যন্ত অন্যায় কাজ, গর্হিত কাজ, এবং এই সচেতনতা বাড়াতে হবে যে না, থ্যালাসেমিয়া রোগীরা আমাদেরই মানুষ, তাদের জন্য এই রক্ত জোগাড় করার দায়িত্বটা আমাদের ব্লাড ব্যাংকগুলো এই কাজটা করতে হবে। আচ্ছা, এই রক্তর ব্যাপারে
আরো সমস্যা আছে আমাদের দেশে, নিরাপদ রক্তের ব্যাপার। এই ব্যাপারটাও আসলে খুব কঠিন কিছু ছিল না, কিন্তু মুশকিল হচ্ছে যে এই কাজটাই আমরা করে উঠতে পারতেছি না। এই নিরাপদ রক্ত দেয়াটাই হচ্ছে রোগীদের জন্য মানে অবশ্যই প্রয়োজনীয়। কেন এটা দিতে হবে? কারণ রক্তের হিমোগ্লোবিন যদি একটা নির্দিষ্ট পরিমাণের নিচে নেমে যায়, তাহলে এই রোগীগুলোর গ্রোথ ঠিক মতো হয় না, এরা লম্বা হয় না, এদের কোয়ালিটি অফ লাইফ সেটাও অত্যন্ত খারাপ হয়ে যায়। সেজন্য হিমোগ্লোবিনটাকে সাধারণত আমরা বলি 8-9 এর উপরে রাখতে হবে। এটা রুগী টু রুগী ভ্যারি করে, কোনো রোগীর 8ই যথেষ্ট, কোনো রোগীর 7ও হয়, যথেষ্ট হয়, কিন্তু কোয়ালিটি অফ লাইফ, তার হাইট, এগুলো ঠিক থাকতে হবে। আপনি যে কথাটি বলছিলেন যে আসলে আমরা চাই না আমাদের কোনো থ্যালাসেমিয়া রোগীর যে পরিবার পরিজন আছে তাদের কারোই হচ্ছে রক্তের জন্য আসলে আমাদের কারো কাছে ভিক্ষা করতে হয়, কারণ এটা তাদের অধিকার। বিশেষ করে যখন কারো রক্ত নেগেটিভ ব্লাড থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়, যেহেতু আমাদের উপমহাদেশে এখানে নেগেটিভ ব্লাড গ্রুপটা একটু হয়তো সংখ্যায় কম। তো সেক্ষেত্রে আসলে বাবা মার মধ্যে কিন্তু একটা চিন্তা থাকে যে আমি অন্য কারো রক্ত দিলে কোনো সমস্যা হবে কিনা, অনেক ধরনের কিন্তু থাকে। তো এই যে নিরাপদ রক্ত দেওয়ার যে বিষয়টা, এটা আসলে সরকারিভাবে আমাদের উদ্যোগ নেওয়া দরকার, এবং আশা করি সামনে হচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা এটা নিয়ে কাজ করছেন, তারা আরও বেশি এটার বিষয় হচ্ছে উদ্যোগী হবেন। এবার একটু জানতে চাই স্যার, যদি এই রোগ থেকে রক্ষা পাওয়ার কোনো আসলে পার্মানেন্ট কোনো সলিউশন আসলে আছে কিনা? হ্যাঁ, এটাতে আসার আগে আমি আমার আগের কথার কন্টিনিউয়েশনে একটু বলতে চাই যে আসলে নিরাপদ রক্ত যেহেতু আমরা দিতে পারছি না, আমাদের লিমিটেশন আছে, সেজন্য কিছু ওষুধ কিন্তু আছে বাজারে, যে ওষুধগুলো পশ্চিমা দুনিয়ায় খুব একটা ব্যবহৃত হয় না, কিন্তু আমাদের দেশে আমরা ব্যবহার করে দেখেছি যে এই সমস্ত ওষুধ ব্যবহারের ফলে রোগীর রক্তের প্রয়োজনীয়তা অনেক কমে আসে। কিন্তু যেহেতু এই সমস্ত ওষুধেরও কিছু সাইড ইফেক্ট আছে, সেজন্য ব্যবহারে একটু সতর্ক হতে হয়। কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা অনেক সহজ হয়ে এসছে এই সমস্ত ওষুধ ব্যবহারের ফলে। সুতরাং একেবারে রক্ত দিতেই হয় সব রোগীকে এমন নয়। এবং থ্যালাসেমিয়ার মধ্যেও কিন্তু প্রকারভেদ আছে। থ্যালাসেমিয়া আমরা যেমন বলি ইন্টারমিডিয়া, মেজর, এ ধরনের অনেক থ্যালাসেমিয়া রোগীর কিন্তু রক্ত তেমন একটা লাগে না। সুতরাং থ্যালাসেমিয়া হয়েছে এই আতঙ্কে আমার বিরাট কিছু ক্ষতি হয়ে গেছে, বহু থ্যালাসেমিয়া রোগীরা খুব ভালোভাবে প্রতিষ্ঠিত আছে দুনিয়ার বিভিন্ন জায়গায়। আমাদের দেশে আমরা যদি সমাজকে আরেকটু এগিয়ে নিতে পারি, সমস্ত আতঙ্কটা যদি কমিয়ে ফেলতে পারি, তাহলে তারাও কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। স্যার, আরো প্রশ্ন আছে আমাদের কাছে, তবে আরেকটি বিরতির সময় হয়েছে, তারপর আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি থ্যালাসেমিয়া নিয়ে। স্যার, এতক্ষণ হচ্ছে আলোচনা করছিলাম থ্যালাসেমিয়া নানান দিক নিয়ে। এবার একটু মানুষের মধ্যে তো কিছু ভুল ধারণা আছেই থ্যালাসেমিয়াকে নিয়ে। এখন পর্যন্ত হচ্ছে কিন্তু থ্যালাসেমিয়া রোগকে একটা অভিশাপ বলেই কিন্তু হচ্ছে আমরা নিজেদের মধ্যে ধারণ করছি। তবে যাদের থ্যালাসেমিয়া হয়েছে তাদের বিষয়ে হচ্ছে তাদেরও তো একটা পার্সোনাল লাইফ আছে। তারা কি ব্যক্তিগত জীবনে যদি কেউ বিয়ে করতে চান, সেক্ষেত্রে কি তাদের মধ্যে যে চিন্তাটা থাকে যে আমি যেহেতু থ্যালাসেমিয়া রোগী, আমার পরবর্তী প্রজন্ম থ্যালাসেমিয়া রোগটা নিয়ে জন্ম নেবেন, তো এমনটা কি হয় নাকি এর ব্যতিক্রম কোনো দিক আছে? একজন থ্যালাসেমিয়া রোগীকে অবশ্যই এমন একজন পার্টনার চুজ করা উচিত যে পার্টনার একেবারেই নর্মাল, অর্থাৎ সে বাহক নয়। যদি কোনো থ্যালাসেমিয়া রোগী কোনো বাহককে বিয়ে করে, তার কোনো সন্তানই কিন্তু থ্যালাসেমিয়া হবে না। সুতরাং বিয়ে করার ব্যাপারে আমরা অবশ্যই উৎসাহিত করে থাকি। এখন কোনো পেশেন্টের থ্যালাসেমিয়ার একটা কমপ্লিকেশন হচ্ছে যে তাদের অনেক সময় আয়রন বেড়ে যায় শরীরে। যখন আয়রন বেড়ে যায়, এই আয়রন বেড়ে যাওয়ার জন্য তাদের নানা রকম অর্গানে ক্ষতি হয়। এন্ডোক্রাইন অর্গানগুলোতে যখন ক্ষতি হয়, তখন তাদের অনেক সময় বিয়ে করার ব্যাপারে একটু সমস্যা হয়। কিন্তু এই কমপ্লিকেশন যাদের হয় না, সে সমস্ত থ্যালাসেমিয়া রোগীরা কিন্তু নর্মাল মানুষের মতোই বিয়ে করবে, সংসার ধর্ম পালন করবে, সন্তান সন্ততির বাবা মা হবে, এতে কোনো রকমের
বাধা নেই একেবারে। স্যার, আরেকটা ধারণা আছে যে থ্যালাসেমিয়া রোগটা আসলে সংক্রামক রোগ কিনা বা কোনো সংক্রামক ব্যাধি কিনা বা ছোঁয়াচে কিনা, একজনের থেকে আরেকজনের হয়ে যায় এমন কোনো বিষয় আছে না, না, মোটেও না। এটা একেবারেই জেনেটিক, অর্থাৎ এটা রক্তের মানে জিন দ্বারা, সুতরাং এটা রক্তের মধ্যে এবং আমি যেটা বলেছিলাম বংশে ছড়াবে, কিন্তু এটা কখনো ছোঁয়াচে হবে না। আচ্ছা, আপনি এই মুহূর্তে তো আমরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেকটাই কথা বলেছি, এবার একটু আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ আসলে কতটুকু এগিয়ে এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। বা কোন কোন প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সরকারি প্রতিষ্ঠানগুলো, যারা আসলে থ্যালাসেমিয়াকে নিয়ে ডেডিকেটলি কাজ করছে? প্রথমত আসলে থ্যালাসেমিয়ার চিকিৎসায় আমরা আসলে অনেক পিছিয়ে আছি, এবং এটার মূল কারণটা হচ্ছে একটু আগে যেটা আলোচনা করেছি, যে আমাদের এখানে রক্ত, যেটাকে আমরা বলি যে নিরাপদ রক্ত, এইটার ব্যবস্থা করাটা আসলে আমাদের জন্য কঠিন হয়ে আছে, এবং এই জন্য এটা থ্যালাসেমিয়ার চিকিৎসার জন্য আমাদের দেশে সবচেয়ে বড় বাধা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যেটা রক্ত নেয় যখন, তখন তাদের আয়রন বেড়ে যায়, আয়রন বেড়ে গিয়ে যে আয়রন ওভারলোড হয়, সেটাকে শরীর থেকে নিষ্কাশন করার জন্য যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো যথেষ্ট দামি ওষুধ। সাধারণ মানুষের পক্ষে এই দামি ওষুধগুলো নিয়মিত খেয়ে যাওয়া খুব কঠিন হয়, ফলে আসলে তারা এই ওষুধগুলো নিয়মিত খায় না এবং আয়রন ওভারলোড হয়, এবং যার ফলে তাদের নানা রকমের কমপ্লিকেশন দেখা দেয়। কিন্তু যদি এই ব্যাপারটা মানে সরকারি সাহায্যের দ্বারা করা যেত, যে না ওষুধগুলো রোগীরা নিশ্চিতভাবে পাবে এবং রক্তটাও নিরাপদভাবে পাবে, তাহলে আসলে থ্যালাসেমিয়া কোনো সমস্যাই নেই। স্যার, এখানে যেটা মানে আধুনিক চিকিৎসা বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন। যদি আমরা রোগীকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন করতে পারি, তাহলে কিন্তু তার আর এই নিয়মিত রক্ত নেওয়া কিংবা অন্য ওষুধ খাওয়া এগুলোর প্রয়োজন পড়ে না, সে পুরোপুরি ভালো হয়ে যায়। সেই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টটা কি বাংলাদেশে হয় বা হয়েছে এখন পর্যন্ত? না, হয়, কিন্তু এটা যতটুকু হয় থ্যালাসেমিয়ার চিকিৎসায় এটা একেবারেই অপ্রতুল। সুতরাং বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের জন্য যে সাধারণ জিনিসগুলো, সেগুলোই আমাদের দেশে নাই। আসলে অনেক প্রচারণা আছে, ট্রান্সপ্ল্যান্টেশন হয়, ট্রান্সপ্ল্যান্টেশন করছি, আসলে মোটেও কোয়ালিটি সম্পন্ন ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে না। এর একটাই কারণ, সেটা হলো যে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, এটা চিকিৎসার কি পরিবেশ আছে বাংলাদেশে? কোনো হাসপাতালে নাই। কারণ এগুলোর জন্য যে পরিবেশটা দরকার, সেটা হচ্ছে জীবাণুমুক্ত পরিবেশ। এখন জীবাণুমুক্ত পরিবেশ সরকারি পর্যায়ে করা হয়নি, এবং বেসরকারি পর্যায়ে যে সমস্ত জায়গায় করা হচ্ছে, এত উচ্চ মূল্য এগুলোর, যে সেখানে সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ডই করা সম্ভব না। এটা হচ্ছে লিউকেমিয়ার জন্য, এবং একই কথা থ্যালাসেমিয়ার চিকিৎসা, যে যদি জীবাণুমুক্ত পরিবেশ না করা যায়, সেখানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন ইটস নট এ টেকনিক। এটা শুধুমাত্র একটা টেকনিক না, এটা হচ্ছে একটা ব্যবস্থাপনা, যেটার জন্য দিনের পর দিন একটা পরিবেশ থাকতে হয় জীবাণুমুক্ত পরিবেশ। হাসপাতালে যে পরিবেশটা আসলে থাকা প্রয়োজন, হাসপাতালের একটা ইউনিট করো, ছোট্ট একটা জায়গা করো, যে জায়গাটা অন্তত জীবাণুমুক্ত পরিবেশ। আর আমাদের যে পপুলেশন আছে বাংলাদেশে, সেই তুলনায় কিন্তু থ্যালাসেমিয়া রোগী খুবই কম। যদি আমরা বলি ৮০,০০০ থেকে ৯০,০০০ পর্যন্ত, এইটুকু রোগীদের জন্য যদি আমরা এই ধরনের ব্যবস্থা, একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে জেনারেশন আসবে, সেটা কিন্তু আমাদের জন্যই, তারা কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। সুতরাং আমরা চাই না সেই ভবিষ্যৎটা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হোক। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই। অনেকে কিন্তু থ্যালাসেমিয়া রোগীদেরকে রক্ত দিতে ইচ্ছুক থাকেন, তবে অনেক বিষয়, যেমন আমি স্মোক করছি বা আমার অ্যালকোহল কনজাম্পশনের অভ্যাস আছে, এইসব কারণে তারা আগ্রহী হয়ে ওঠেন না। তো আপনি তাদেরকে কি বার্তা দিতে চাবেন, যারা রক্ত দিতে চায়, তাদের আসলে কোন দিকগুলো বিবেচনা করে তারপর একজন থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দেওয়া উচিত? আসলে প্রত্যেকটা মানুষেরই সে কি তার অভ্যাস আছে, তার কি অসুখ আছে না আছে, এগুলো নিজে বিবেচনা না করে, তার যদি ইচ্ছা হয় যে আমি রক্ত দিতে চাই, তাহলে তার ব্লাড ব্যাংকে যাওয়া উচিত। ব্লাড ব্যাংকে গিয়ে বললেই ব্লাড ব্যাংক তাকে প্রয়োজনীয় প্রশ্নগুলো করে বলবে যে আমরা দুঃখিত, আপনি রক্ত দিতে পারবেন না, অথবা তারাই বলবে যে না না, আপনি টোটালি ফিট, আপনি রক্ত দিন। সুতরাং আমি রোগীকে বলবো যে তার নিজের উপর এত বেশি গবেষণা বা বিচার বিশ্লেষণ না করে, সেই জন্য ব্লাড ব্যাংকে গিয়ে আমি কি রক্ত দিতে পারবো, ব্লাড ব্যাংকে যে ডাক্তার আছেন তিনি তাকে কিছু প্রশ্ন করবেন,
তেমনি তাকে দু একটা মানে ব্লাড প্রেশার, সেখান থেকে তারপরে পরবর্তীতে তারাই সিদ্ধান্তটা গ্রহণ করবেন। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যালাসেমিয়া নিয়ে এত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সাথে করবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।